বিরতিহীন ১ ঘন্টার সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো সংবাদ শিরোনামগুলো। বিদ্যালয় মাদ্রাসায় এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না, শিক্ষার্থীদের মূল্যায়ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে, বললেন শিক্ষামন্ত্রী। পণ্যবাহী নৌযান শ্রমিক ধর্মঘট চলছেই। বিভিন্ন সমুদ্র ও নৌবন্দরে আটকা পড়েছে ৩০ লাখ টনেরও বেশি পণ্য। ট্রাকে করে ২৫ টাকা কেজিতে টিসিবির আলু বিক্রি শুরু। পুনর্নির্ধারণের পরও রাজধানীর খুচরা বাজারে কমছে না দাম। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার ২ ভাই এনু রূপনের জামিন হাইকোর্টে খারিজ। রুলের শুনানি শেষ হয় মঙ্গলবার। এবং সন্ত্রাসী মুরগি মিলনের শত কোটি টাকার সম্পদ অনাত্মীয়দের দখলে, ক্রোক করার পরিকল্পনা করছে দুদক। বিরোধী সংবাদ দুপুরে সবাইকে স্বাগত। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবরে যাচ্ছি। বিদ্যালয় ও মাদ্রাসা এবার বার্ষিক পরীক্ষা হচ্ছে না, অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। সকালে ভার্চুয়াল ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক পর্যায়ে ৩০ কর্মদিবসের মধ্যে শেষ করা যায় এমন সিলেবাস প্রণয়ন করা হয়েছে। প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এই মাধ্যমে পরবর্তী শ্রেণীতে শিক্ষার্থীদের দুর্বলতা বোঝা যাবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, প্রণীত সিলেবাসের মাধ্যমে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের মাধ্যমে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। এছাড়া সিলেবাসটি সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটেও প্রকাশ করা হবে। এবার কোনো বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আমরা এই ৩০ কর্মদিবসের এই সিলেবাসটি, সংক্ষিপ্ত সিলেবাসটি আমরা আবার করব। এটি অনেকটা যারা ইতোমধ্যে করেছেন তাদের জন্য একটা রিভিশন মতো হবে। নানা ধোঁয়াশার পর আজ স্পষ্ট হলো, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে না, একই সাথে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে। এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কতটা যৌক্তিক এবং এর ফলাফল আসলে কি দাঁড়াবে। এসব বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল শরীফ উদ্দিন। জনাব শরীফ উদ্দিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সংবাদে। শুরুতে একটু জানতে চাইবো, এই মুহূর্তে প্রত্যেকটা টেলিভিশনে কিন্তু ব্রেকিং নিউজ চলছে যে বার্ষিক পরীক্ষা হচ্ছে না। আপনি এর মধ্যে জেনেছেন, এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সম্পর্কে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আপনার বক্তব্য জানতে চাইব। একই সাথে যে মূল্যায়নের কথা বলা হচ্ছে, সেই মূল্যায়ন আসলে কতটা কাজে দেবে? ধন্যবাদ। মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় দুপুর 12টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একটা যুগোপযোগী সিদ্ধান্ত দিয়েছেন। সমগ্র বিশ্ব যখন প্যান্ডেমিক সিচুয়েশনের ভিতর দিয়ে খুব সতর্ক অবস্থায় সামনের দিকে এগিয়ে চলছে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছেলেমেয়েরা না এসে অনলাইনের মাধ্যমে ক্লাস করছে, ঠিক এই মুহূর্তে সরাসরি ক্লাসে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং তার মাধ্যমে মূল্যায়ন করা অত্যন্ত কঠিন কাজ এবং চ্যালেঞ্জ। এটা স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয়ে যেত। তাই সেই সব দিক মূল্যায়ন করে মাননীয় মন্ত্রী মহোদয় যে বলেছেন যে স্কুলের বার্ষিক পরীক্ষা হবে না, এর পরিবর্তে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করতে হবে। এবং তিনি আরও সুনির্দিষ্ট করে বলে দিয়েছেন যে 30 দিনের ভিতরে সুন্দর একটা সিলেবাস তৈরি করতে হবে, যেটা পাঠ্যপুস্তক বোর্ড তৈরি করবে এবং এটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদের কাছে চলে আসবে। এই প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমরা এই সিলেবাসের উপর ভিত্তি করে আগে বাচ্চাদের শিখিয়ে নেব, দেখিয়ে নেব। কারণ বাচ্চাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হওয়ার জন্য অবশ্যই তাদের মূল্যায়ন করতে হবে। এটা যে ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট বা মনিটরিং, যে কথাই আমরা বলি না কেন, এটার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা মাননীয় মন্ত্রী মহোদয় যেমন করে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমরা ঠিক সেমনি করে এগিয়ে যাব।
কারণ উত্তর করতে গেলে নিজেদের প্রস্তুতি নিতে হবে। কেমন করে প্রস্তুতি নিতে হবে? নিজেকে আগে জানতে হবে, প্রস্তুত করতে হবে, তারপর উপস্থাপন করতে হবে। অ্যাসাইনমেন্টটা আবার দুই ধরনের হয়, ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট, গ্রুপ অ্যাসাইনমেন্ট। বাচ্চারা যাতে, স্টুডেন্টরা যাতে গ্রুপ অ্যাসাইনমেন্টে না যায় বা উত্তর দেওয়ার সময় যাতে একে অপরের সাথে কনসাল্ট না করে, সেজন্য আমরা প্রতি স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট টপিকটা তার রোল নম্বর বা আইডি হিসাবে আলাদা আলাদা করে দেব, যাতে প্রত্যেকেই প্রস্তুতি নিতে পারে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই অ্যাসাইনমেন্টটা জমা দিতে হলে তাকে পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে, তারপর উপস্থাপন করতে হবে। কারণ কিন্তু অধ্যক্ষ শরীফুদ্দিন কিন্তু যেহেতু সরাসরি অটো প্রমোশনের মাধ্যমে সে এক ক্লাস থেকে অন্য ক্লাসে উত্তীর্ণ হচ্ছে, মূল বাধাটা তো ছিল এখানে, সেটি যেহেতু অটো প্রমোশন দেওয়া হচ্ছে, এই মূল্যায়নের জায়গাটায় শিক্ষার্থীরা কতটা আসলে গুরুত্ব দেবে যেমনটা আপনি বলছেন? অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থীরা নিজেরাও জানেন যে একটা মূল্যায়ন ছাড়া আমরা পরবর্তীকালে বাচ্চাদের সিলেক্টিভ, যেমন ক্লাস 8-এর একটা বাচ্চা, সে সায়েন্স, আর্টস, কমার্স, যেভাবে আমরা তাকে সিলেকশন করি না কেন, তার বেসিকের উপর ভিত্তি করে তাকে সিলেকশন করব। তো সে কারণে সে অবশ্যই এই অ্যাসাইনমেন্টটা অবশ্যই ইম্পর্টেন্স দেবে। আমরা যদি এই ব্যাপারটা একটু ডিপলি চিন্তা ভাবনা করি, অ্যাসাইনমেন্ট একটা ইংলিশ ওয়ার্ড, যেটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসছে 1350 থেকে 14 সালের মধ্যে, বাট এর মেন অর্থ হচ্ছে সামথিং অ্যাসাইন অ্যাজ এ পার্টিকুলার টাস্ক অ্যান্ড ডিউটি। এটার জন্য নিজেকে প্রস্তুত করা। ভবিষ্যতে যে ক্লাসে সে উঠবে বা ক্লাসে উত্তীর্ণ হবে, সেখানে কেমন করে নিজেকে অ্যাডজাস্ট করবে, অ্যাডাপ্টেশন, প্রয়োজনের তাগিদে পারস্পরিক অবস্থার সহিত খাপ খাওয়া নিতে হবে। একটা ক্লাস 7-এর বাচ্চা যখন 8-এ উঠবে, তাকে একটা বোর্ড পরীক্ষা ফেস করতে হবে। তো তাকে প্রয়োজনের সাথে অ্যাডজাস্ট করতে গেলে হি হ্যাজ টু কোয়ালিফাই। সে প্রমোশন পাবে, বা তার সেলফ জাজমেন্টের জন্য কোন ছেলেটা আমার প্রথম দিকে আসবে, কোন ছেলেটা সেকেন্ড হবে, কোন ছেলেটা থার্ড হবে, আমরা এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে, রেজাল্টের মাধ্যমে আমরা তাকে মূল্যায়ন করব। আর একজন স্টুডেন্ট যখন জানবে যে সে তার ক্লাসে ফার্স্ট হওয়ার একটা হিসাব আছে, ক্লাসে লাস্ট হওয়ার একটা অবমূল্যায়ন আছে, তো ফার্স্ট লাস্টের মার্কসকে পড়তে যেহেতু আসছেই, উত্তীর্ণ যেহেতু হবেই, তো ওয়াই নট ইন দ্য ফার্স্ট? তো দে উইল ডু দেয়ার বেস্ট। মাননীয় মন্ত্রী মহোদয় যে ডিসিশন নিয়েছেন, এটা বাই দিস টাইম আমাদের স্টুডেন্টরা বা গার্ডিয়ানরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, আমরাও তাদের জানাতে সক্ষম হয়েছি যেটা সময় উপযোগী সিদ্ধান্ত। এবং যে বাচ্চারা এই মোবাইলের মাধ্যমে অনলাইন ক্লাসটাকে একটু আনন্দ হিসাবে নিয়েছিল, এখন এইটাকে আরো সিরিয়াসলি হিসাবে নিচ্ছে, কারণ নিজেকে প্রস্তুত করছে ক্লাসের প্রথম বয় হওয়ার জন্য, নিজেকে প্রস্তুত করছে ক্লাসের ভালো স্টুডেন্ট হিসেবে পরিচয় দেওয়ার জন্য। ধন্যবাদ। বার্ষিক পরীক্ষা হচ্ছে না সে বিষয়ে জানাচ্ছিলেন মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল শরীফুদ্দিন। পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে দেশের বিভিন্ন সমুদ্র নৌবন্দরে 30 লাখ টনেরও বেশি পণ্য আটকা পড়ে আছে। নৌযান শ্রমিকদের খোরাকি ভাতা, নিয়োগপত্র প্রদান, সার্ভিস বুক চালু সহ 11 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো চলছে ধর্মঘট। পণ্য ওঠানামা বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী ও নৌ শ্রমিকরা জানান, এর মধ্যে 22 লাখ টন পণ্য দেশের বিভিন্ন সমুদ্র ও নৌবন্দরে লাইটারের জাহাজে খালাসের অপেক্ষায় রয়েছে, আর 8 লাখ টন পণ্য রয়েছে জাহাজে ওঠার অপেক্ষায়। কর্মবিরতির কারণে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রামের 16টি ঘাট। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কয়েক লাখ টন পণ্য নিয়ে খালাসের অপেক্ষায় আছে কয়েকটি জাহাজ। বাগেরহাটের মোংলা বন্দর, খুলনার বিভিন্ন নদীর ঘাটে এবং যশোরের নোয়াপাড়ায় ছোট বড় 8 শতাধিক পণ্যবাহী নৌযান নোঙর করে আছে। 10,000-এর বেশি নৌযান শ্রমিক কাজে যোগ না দেয়ায় পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। শ্রমিক নেতারা জানান, এর আগেও তাদের দাবি নিয়ে দফায় দফায় বৈঠক হলেও মালিকপক্ষ বাস্তবায়ন না করায় ধর্মঘটে যেতে বাধ্য হয়েছেন তারা। সোমবার রাত 12টার পর থেকে নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। নৌযান শ্রমিকদের
এই ধর্মঘটের বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটন। রিটন, এই যে দ্বিতীয় দিনের মতো চলছে এই ধর্মঘট, এর প্রভাব কিন্তু এরই মধ্যে পড়তে শুরু করেছে বন্দরে। তো এই কর্মবিরতি যাতে বন্ধ হয় এবং বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয় সে বিষয়ে মালিক পক্ষ কি এখন পর্যন্ত কোনো ধরনের আশ্বাস বা কর্মসূচি নিয়েছে কিনা? আমরা আসলে বিষয়টি নিয়ে এখন থেকে ঘন্টা দুয়েক আগে চট্টগ্রাম বাংলাদেশ শ্রমিক নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদকের সঙ্গে কথা বলেছিলাম যে আসলে এই গত দুদিন ধরে যে স্থবির অবস্থা সেটিকে নিরসন করার জন্য মালিক পক্ষ থেকে কোনো রকমের আশ্বাস দেওয়া হয়েছে কিনা। তারা বলছেন যে আসলে গত পরশুদিন রাতের বৈঠকের পর এখন পর্যন্ত মালিক পক্ষের সঙ্গে তাদের আর কোনো বৈঠক হয়নি, কোনো রকমের যোগাযোগও হয়নি। তারা বলছে যে তাদের যে যৌক্তিক দাবি সেই দাবিগুলো দীর্ঘদিনের, গত 2-3 বছর ধরে এই সমস্ত দাবি নিয়ে তারা আসলে নানা সময় ধর্মঘট করেছেন, কর্মবিরতি করেছেন এবং যতবারই তারা ধর্মঘট করেছেন ততবারই মালিক পক্ষ তাদের সঙ্গে সমঝোতা বৈঠকে বসেছে, নানা রকম আশ্বাস দিয়েছে। কিন্তু দিন শেষে আসলে সে আশ্বাসগুলো আশ্বাসই রয়ে গেছে। এখনো পর্যন্ত কোনো রকমের দাবি বাস্তবায়নের ন্যূনতম আশ্বাস তারা পাননি, অর্থাৎ যে আশ্বাসগুলো দেওয়া হয় সেগুলো বাস্তবায়নে কোন রকমের পদক্ষেপ নেয়নি। এই যে আশ্বাস দেওয়া হয় কিন্তু বাস্তবায়ন হয় না, এ বিষয়ে মালিক পক্ষ কি কোনো ধরনের বক্তব্য দিয়েছে? আপনার কাছে কোনো তথ্য আছে এ বিষয়ে? না, মালিক পক্ষ যেটি বলছে সেটি হচ্ছে আসলে এরকম কর্মবিরতি করে কিংবা ধর্মঘট করে সমস্যার সমাধান হবে না। তারা বলছেন যে বিষয়টি নিয়ে ইতিপূর্বে তারা আলাপ আলোচনা করেছেন, এখন আবারও তারা আলোচনার প্রস্তাব দিচ্ছে। কিন্তু শ্রমিক বলছে যে কোনো রকমের আশ্বাস কিংবা বাণী দিয়ে তাদেরকে আসলে নিবৃত্ত করা যাবে না। তারা যতক্ষণ পর্যন্ত না চূড়ান্ত একটি সিদ্ধান্ত পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই ধর্মঘট চালিয়ে যাবে। এই হচ্ছে আসলে। আর আপনি দেখতেই পাচ্ছেন যে এখন কর্ণফুলী নদীর ঠিক মাঝখানে অনেকগুলো জাহাজ একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রতিনিয়ত সেই জাহাজগুলোতে প্রতিদিন যে দৃশ্যটি থাকে তার বিপরীত একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে দেখেছি শ্রমিকরা এখানে লুডো খেলে কিংবা অন্যান্যভাবে সময় পার করছেন, অর্থাৎ কাঙ্ক্ষিত যে কাজ সেটি না থাকাতে তারা আসলে এখন অনেকটা অলস সময় পার করছে, এমনটি আমরা দেখছি। তো এই হচ্ছে আসলে চট্টগ্রাম থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘটের সর্বশেষ খবর। জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন। টিসিবি ট্রাকে করে রাজধানীর বিভিন্ন জায়গায় 25 টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়েছে। সকাল 10টা থেকে বিক্রি শুরুর কথা থাকলেও শুরু হয় বেলা 11:30টার দিকে। গুদাম থেকে ট্রাকে পণ্য লোড হতে দেরি হয়ে যাওয়ায় বিক্রিতেও দেরি হয়েছে বলে জানিয়েছেন ডিলাররা। প্রথম দিনে টিসিবি ট্রাকের সামনে ভিড় কিছুটা কম, বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে বলছেন ডিলাররা। টিসিবি ট্রাক থেকে একজন ক্রেতা সর্বোচ্চ 2 কেজি আলু কিনতে পারবেন বলে জানিয়েছেন তারা। এদিকে খুচরা বাজারে আলুর দাম 35 টাকা কেজি নির্ধারণ করে দেওয়া হলেও এখনও কমেনি দাম। কেজি প্রতি 45 টাকার ওপরে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন বাজারে। পাইকারিতে দাম না কমায় দাম বেশি বলছেন বিক্রেতারা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এই মুহূর্তে পলাশী বাজারে রয়েছেন সহকর্মী শাহিদ আহমেদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শাহিদ, আপনি একেবারে টিসিবির গুদাম থেকে শুরু করে বিভিন্ন পণ্য যেখানে বিক্রি হচ্ছে সেই ট্রাক এবং বিভিন্ন বাজার ঘুরেছেন। যে সমস্ত অভিযোগ এখন পর্যন্ত উঠছে, সরকার নির্ধারিত দামের থেকেও অন্তত 10 টাকা বেশি দাম নিচ্ছে এখনো দোকানদাররা, তাহলে কি ব্যবস্থা হলো আর এত তোড়জোড়ের আসলে সর্বশেষ ফলাফল কি? আর টিসিবির পণ্য দিয়ে আসলে এই বিক্রির মাধ্যমে কতটুকু দাম সহনীয় করা যাবে? দেখুন, আপনি জানিয়ে রাখি সকালে যখন কথা হয়েছিল তখন কিন্তু আমি তেজগাঁও ছিলাম, কারণ বাজারেও ছিলাম, টিসিবি ট্র্যাকও ছিলাম। ঠিক এই মুহূর্তে একটি খুচরা বাজারে আছি, রাজধানী পলাশী বাজারে। আমি আপনাকে যদি এই মুহূর্তে চিত্র দেখাই যে এই পলাশী বাজারে যতগুলো দোকান আছে সেই দোকানগুলোতে যখনই কোনো ক্রেতা যদি আলু কিনতে চাচ্ছেন তারা বলছে যে আলু নাই। এবং যদিও প্রতিটি বাজারে আলু রয়েছে এবং এখানে কিন্তু যদিও সবার ক্রেতাকে বলছে এক দামে, এবার বিক্রি হচ্ছে আর এক দামে। আর রাজধানী কারণ বাজারে সকাল থেকে যেটা দেখছিলাম পাইকারি আড়তে
রাতে তারা দোকানটা বন্ধ বলা যায়, অর্থাৎ আলু থাকলেও তারা বিক্রি করছে না। কোনো ক্রেতা আসলে তাদেরকে বলছে যে সাধারণত আলু শেষ, গোডাউন থেকে এখনো আসে নাই। আর যদি সংবাদ মাধ্যমকে তারা যেহেতু বলছে রাত্রে বিক্রয়, কিন্তু আসলে তারা এক এক সময় এক এক রকম কথা বলছে। মূলত যতগুলো বাজার আমি ঘুরেছি আমি দেখেছি যে কোনো বাজারে আসলে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না। তবে আজকে কিন্তু যে পাইকারি বাজারে কয়েকজনের সাথে কথা হয়েছে তারা কিন্তু তুলনামূলকভাবে 30 থেকে 31 টাকা কেজিতে কিনেছে, এবং তারা যদিও কৃষিমন্ত্রী আজকে বলেছে যে খুব দ্রুত যে দামটা নির্ধারণ করা হয়েছে 30 থেকে পরে দাম নির্ধারণ করে 35 টাকা করা হয়েছে, কৃষিমন্ত্রী বক্তব্য অনুযায়ী খুব দ্রুত সময়ের মধ্যে আলুর দামটা স্বাভাবিক হয়ে যাবে। আর টিসিবির কথা যদি আপনাকে বলা হয় সেক্ষেত্রে প্রথমবারের মতো 25 টাকা কেজিতে আলু বিক্রি করছে, এবং রাজধানীতে বেশ কয়েকটা স্পটে যখন বিক্রি হয় তখন ক্রেতাদের সাথে কথা বলেছে। তারা দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছে এবং সবার আগ্রহের কেন্দ্রবিন্দু হচ্ছে আলু দামটা নিয়ে, এবং পেঁয়াজের মতো যথারীতি অন্যান্য পণ্য বিক্রি হচ্ছে। তবে প্রতিটি ট্রাক প্রতি আসলে 300 কেজি 3 বস্তা আলু বিক্রি হচ্ছে, এবং যত দ্রুত সম্ভব। শাহিদ, ছোট্ট করে একটা বিষয় একটু জানতে চাইবো। গতকাল থেকে একটা অভিযোগ উঠছে যে হিমাগার থেকে সরকার নির্ধারিত দামে আলু দিচ্ছে না বলেই পাইকাররা আলু কিনতে পারছেন না, অথচ তার আগের দিন দেখা গেছে যে প্রতিবাদ স্বরূপ তারা আলু বিক্রি করছেন না। আপনি তো অনেক জায়গা ঘুরলেন, আসলে ঘটনাটা কি? ঠিক এই বিষয়টা জানতে চেয়েছিলাম হিমাগার মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন। কিছুক্ষণ আগে তার সাথে টেলিফোনে কথা হয়েছে। তিনি যেটা বলছেন, তারা আজকে সন্ধ্যার মুহূর্তে প্রত্যেকটা হিমাগার মালিককে সংগঠন থেকে একটা চিঠি দিবে যাতে সরকার নির্ধারিত দামে অর্থাৎ 27 টাকা কেজি প্রতি তারা কোল্ড স্টোরেজ থেকে যেন আলুটা বিক্রি হয়, আর পাইকারি ব্যবসায়ীর জন্য সেই দামে কিনে। তবে কোল্ড স্টোরেজ মালিকরা বলছে তারা সরকার নির্ধারিত দামে কিন্তু কোল্ড স্টোরেজ থেকে আলুর বস্তা তারা বের করছে, কিন্তু সমস্যাটা তারা দোষটা পাচ্ছে পাইকারি ব্যবসায়ীদের পরে, এবং পাইকারি ব্যবসায়ীরা দোষটা পাচ্ছে আসলে কোল্ড স্টোরেজ মালিক। দুটোই পরস্পর বিমুখী যে বক্তব্য রয়েছে, অর্থাৎ একজন আরেকজনের উপরে দোষটা পাচ্ছে, যে আসলে মূল সমস্যা কিন্তু পাইকারি ব্যবসায়ীদের খুচরা বাজার। তবে যদিও খুচরা এবং পাইকারি এবং আড়তে এবং কোল্ড স্টোরেজে সরকার নির্ধারিত দামে যতটুকু মানা হচ্ছে এবং অভিযান চালানো হচ্ছে, কিন্তু খুচরা বাজারে সেই ধরনের কোনো ধরনের তৎপরতা বা এখন পর্যন্ত লক্ষ্য করা যায় না, এবং বিক্রেতারা যেটা বলছে আসলে খুচরা বাজার নিয়ন্ত্রণ একটু তাদের জন্য দুরূহ কাজ। যদিও এই বিষয়টা আছে কৃষিমন্ত্রী বলছেন আগামীকাল থেকে তদারকি জোরদার করা হবে, তবে তদারকি কতটুকু জোরদার করা হবে সেটা বাজারে সরজমিনেই বোঝা যাবে। তবে ক্রেতাদের সবারই একটাই দাবি যে পাইকারি এবং কোল্ড স্টোর যেরকম অভিযান চালানো হচ্ছে এবং প্রতিটা খুচরা বাজারে কিন্তু মানদণ্ড তেমন নয়, তাদের সংগঠনও সেরকম নয়, সুতরাং সেক্ষেত্রে তাদের একটু নিয়ন্ত্রণে একটু কঠিন হয়ে যাচ্ছে। মূলত এই ছিল রাজধানী আলু বাজার থেকে সর্বশেষ। সরকার নির্ধারিত দামে কোথাও আলু বিক্রি হচ্ছে না, তেমনটি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। বাজারে এবার আলুর দাম ভালো থাকায় আগাম আলু চাষে ব্যস্ত নীলফামারীর চাষিরা। জমি তৈরি, সার দেয়া, আলুর বীজ বপনের কাজে মাঠে নেমেছেন কৃষাণীরা। নভেম্বরের শেষ দিকে এই আলু বাজারে আসবে বলছে কৃষি বিভাগ। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ৩,২০০ হেক্টর জমিতে আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫০,৮৮০ মেট্রিক টন। টানা বৃষ্টির কারণে এবার আগাম আলু চাষে কিছুটা দেরি হলেও উপজেলার ৭৫% জমিতেই এই আলু চাষ করা হয়েছে। এ সময় চাষিরা গ্রেনুলা ও 7 জাতের আলুই বেশি আবাদ করছেন, কারণ এই জাতের আলু আবাদে ৫০ থেকে ৬০ দিনের মধ্যেই ঘরে তোলা যায় ফলন। বাজারে এবার আলুর ব্যাপক চাহিদা ও দাম ভালো পাওয়ায় আগাম জাতের এই আলুর চাষাবাদে আগ্রহ বেড়েছে চাষিদের। আশা করি যদি এরকম আকাশ ভালো থাকে তো আমরা দ্রুত আলু লাগাতে পারবো। আমার এদিকে তো ৩০০ টাকা করে লেবার দাম পাওয়া যাচ্ছে না, আর এই সাদুরে ফুলের ওদিকে ২৫০ বসিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় আগাম আলু চাষে আশানুরূপ উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। প্রায় ৭৫% জমিতে অতি আগাম আলু লাগানো হয়েছে। আমরা আশা করছি বরাবরের মতো এই আলু চাষে কৃষক লাভবান হবে অর্থনৈতিকভাবে। অক্টোবর মাসে আবাদ করা আলুকে অতি আগাম এবং নভেম্বরের মধ্যে বপন করা আলুকে আগাম জাতের আলু বলা হয়। আগাম জাতের এই আলু বাজারে আসবে নভেম্বরের শেষ দিকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রাজধানীর এক সন্ত্রাসীর অন্তত ১০০ কোটি টাকার সম্পত্তি এখন লুটেপুটে খাচ্ছে তার দুঃসম্পর্কের স্বজনরা। চাঁদাবাজি, সন্ত্রাস, অপহরণ আর অবৈধ সোনার কারবার থেকে এসব অবৈধ সম্পদ দখলে আসে তার। ওই সন্ত্রাসীর খুন হওয়ার পর তার স্ত্রীকে কৌশলে হত্যার অভিযোগে মামলা হয়েছে, যা এখন আদালতে। এই সন্ত্রাসীর নাম হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন। ৯০-এর দশকে যিনি ছিলেন ঢাকার ত্রাস ভয়ঙ্কর সন্ত্রাসী দল 7 স্টার গ্রুপের অন্যতম সদস্য।
এখন মুরগি মিলনের সব সম্পদ ক্রোক করার পরিকল্পনা করছে দুদক। 3 দশক আগে ঢাকার ত্রাস হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন। প্রভাব বিস্তারের দ্বন্দ্বে প্রকাশ্যে প্রতিপক্ষের গুলিতে মিলন খুন হন 2000 সালে। আর 2005 সালেই মিলনের স্ত্রী নাসরিন আক্তার ডলি দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ড ফেরত নারায়ণগঞ্জের মাহবুবুর রহমান সর্দারকে। খোঁজ নিয়ে জানা যায় 2013 সালে হাসপাতালে চিকিৎসাধীন ডলির মৃত্যু হয়। এর 34 দিনের মাথায় অনেকটা গোপনেই মুরগি মিলনের সূত্রে প্রাপ্ত ডলির সব সম্পত্তি একমাত্র নাবালক সন্তানের নামে হস্তান্তর করিয়ে নেন মাহবুব। সন্তানের অভিভাবক হিসেবে মাহবুবই এই সম্পদ দেখভাল করছেন। এর 6 মাস পরেই ডলির মা সালেহা খানম বাদী হয়ে আদালতে মামলা করেন। সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে বিষপানে তার মেয়েকে হত্যার অভিযোগ করা হয় মামলায়। প্রথমে মোহাম্মদপুর থানা, পরে পিবিআই তদন্ত করে মামলাটি। তো এতদিন পর আমাদের কাছে আর আমরা চেষ্টা করছি যে এইটি আসলে অবহেলিত জন্য মৃত্যু কিনা, কারণ মৃত্যুর পরও পরিবারকে না জানিয়ে তারা অন্য জায়গায় তাকে সমাধিস্থ করেছেন। এখন আমরা আসলে সেই সময়ের ঘটনা কিছু উদ্ধার করতে পারিনি। অবশ্য পিবিআইয়ের সঙ্গে একমত নন মামলার বাদী সালেহা খানম। অসুস্থ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। তার পক্ষে ছেলে জানান, ডলিকে খুন করা হয় পরিকল্পিতভাবে। আমরা চাই আমার বোনের এই হত্যার সুষ্ঠু তদন্ত হোক এবং এর পিছে এবং এর সাথে যারা যারা দায়ী আছে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড়া করানো হোক। অনুসন্ধানে দেখা যায় মিলনের শত কোটির অবৈধ সম্পদ ভোগ করছেন স্ত্রীর দ্বিতীয় স্বামী। হাতিরপুলের বেলভিউ মার্কেটে গিয়ে দেখা যায় 10 তলা ভবনটির পুরোটাই বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হয়েছে। এক নিরাপত্তা কর্মী জানালেন, এটি নিয়ন্ত্রণ করেন মাহবুব। প্রতি মাসে এখান থেকে 8 লাখ টাকা ভাড়া উঠানো হয়। এটা ভাড়া তো আমি আর নেই না, বাড়ি তো মালিকে নিয়ে যাওয়া। পুরানা পল্টনের সেরেনা অ্যাপার্টমেন্টেও আছে একটি ফ্ল্যাট। সেটি ভাড়া দিয়েছে আলমগীর নামের এক ফল বিক্রেতাকে। উত্তরার 5 কাঠার প্লটে নির্মাণ করা হয়েছে স্যানিটারি দোকান। সেটি ভাড়া দিয়েছেন মাহবুবের এক আত্মীয়কে। স্ট্যাম্প করে লিখিতে পাবে 1 লাখ টাকা অ্যাডভান্স আর মাসে 20,000 টাকা ভাড়া। বিভিন্নভাবে যোগাযোগ করেও মাহবুবের বক্তব্য পাওয়া যায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুরে মাহবুবের বাড়িতে 3 ঘন্টারও বেশি সময় অপেক্ষার পরও তাকে পাওয়া যায়নি। অবশ্য সেই সময় মাহবুব বাড়িতেই ছিলেন বলে জানান প্রতিবেশীরা। সে তো এখানেই থাকে, আমরা এখানে থাকি। পরে রাজধানীর মহাখালী ডিওএইচএস এর অফিসে গিয়েও পাওয়া যায়নি মাহবুবকে। মুরগি মিলনের স্বজনদের খোঁজে ধানমন্ডির ফ্রি স্কুল স্ট্রিটে গিয়ে দেখা যায় 3টি প্লটে এখন মিলনের 2 ভাই ও 1 বোন বাড়ি বানিয়েছেন। 2 ভাই মারা গেলেও বেঁচে আছেন বোন নাজমা ভুইয়া। মিলনের বিষয়ে মুখ খোলেননি তিনিও। দুদকের আইনজীবীরা জানাচ্ছেন, মিলনের এসব সম্পদের দখলদাররা সম্পদের উৎস দেখাতে না পারলে ক্রোক করা হবে। তথ্যপাত্রের মাধ্যমে যদি জানতে পারে এটা অবৈধ, তাহলে তাকে সম্পদের নোটিশ দিতে পারে। তাকে জানতে চাইতে পারে উৎস কি। উৎস যদি সে ব্যাখ্যা করতে না পারে, তার যদি জ্ঞাত আয় বহির্ভূত হয়, তখন তার বিরুদ্ধে লিগাল প্রসিডিং হওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন আইনই বলে দেওয়া আছে। হুমায়ুন কবির ওরফে মুরগি মিলন, যার নাম শুনলে এই হাতিরপুল এলাকা কাঁপত, সেই মিলনকে অনেকেই ভুলে গেছেন। মিলন অবৈধভাবে যে সকল সম্পদ ঢাকায় গড়ে তুলেছেন, সেগুলোও যারা ভোগ করছেন তাদের সাথে তার নেই কোনো সম্পর্ক। তার যারা দাবিদার, তার সাথে তাদের কোনো সম্পর্ক আছে, সেটিও তারা অস্বীকার করছেন। বিশ্লেষকেরা বলছেন, অবৈধভাবে যে সম্পদ মিলন গড়ে তুলেছে, সেগুলো দ্রুত ক্রোক করে সরকারি কোষাগারে জমা হওয়া উচিত। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের 31 জেলা, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও সহযোগী সংগঠনের বাকি পূর্ণাঙ্গ কমিটি চলতি মাসেই ঘোষিত হবে বলে জানিয়েছেন নেতারা। এরই মধ্যে এসব কমিটির যাচাই বাছাই চূড়ান্ত হয়েছে। দলের সভাপতির অনুমোদনের পরই প্রকাশ করা হবে নাম। চলতি সপ্তাহে একে একে প্রকাশ করা হয়েছে শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের কমিটি। গেল বছরের 20 ও 21 ডিসেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের 21তম জাতীয় সম্মেলন। এর আগেই সব সহযোগী সংগঠনের সম্মেলন শেষ হলেও তখন ঘোষণা করা হয় শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম। সেই থেকে নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন পূর্ণাঙ্গ কমিটির।
একই অবস্থা আওয়ামী লীগের ৩১ জেলা ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতাকর্মীদেরও। প্রায় 10 মাস পর শ্রমিক লীগের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের মধ্য দিয়ে শেষ হলো অপেক্ষার পালা। সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা তো শুরু হলো। সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী তিনি সকলকে আবারও তাগিদ দিয়েছেন পূর্ণাঙ্গ কমিটিগুলো জমা দেওয়ার জন্য, এবং বোধহয় এটি পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট যে সমস্ত সহযোগী সংগঠন নেতৃবৃন্দ আছে তারাও বেশ মনোযোগী। দলের কেন্দ্রীয় নেতাদের সমন্বয়ে গঠিত বিভাগীয় সাংগঠনিক কমিটিগুলো অসম্পূর্ণ সব কমিটির কাজ শেষ করে নামের তালিকা জমা দিয়েছেন সাধারণ সম্পাদকের কাছে। কাজেই কোনো কমিটি আর ঝুলে থাকছে না। সব জেলার কমিটি জমা পড়েছে, পূর্ণ কমিটি অনুমোদন করা হয়েছে ইতিমধ্যে সহযোগী কয়েকটি সংগঠনের। এখনও আমাদের বাকি আছে আওয়ামী যুবলীগের সংগঠন আছে, এবং আমাদের ৩১টা জেলার মহানগর, ঢাকা, উত্তর দক্ষিণ সহ যে বাকি আছে সেগুলো আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই এইগুলা কমিটি পূর্ণাঙ্গ অনুমোদন দেওয়া হবে। নেতারা বলছেন এসব কমিটি ঘোষণার পর সারা দেশে স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচনের জন্য জোরে সোরে মাঠে নামবে আওয়ামী লীগ, চাঙ্গা করবে সাংগঠনিক কর্মকাণ্ড। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর তেজগাঁওয়ের অ্যাপেক্স হোসাইন টায়ার কারখানায় আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার রাত 3:15টায় আগুন লাগার কয়েক মিনিটের মধ্যে ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এই টায়ার কারখানায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত কমিটি করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। রাত 3:15, ঘুমে আচ্ছন্ন তেজগাঁওয়ের শিল্প এলাকা। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় ঘুম ভাঙ্গে বিজি প্রেসের পিছনের এলাকার বাসিন্দাদের। জীবন বাঁচাতে এদিক ওদিক ছুটতে থাকেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানায় দাহ্য পদার্থ থাকায় আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে অ্যাপেক্স হোসাইন টায়ার কারখানার পুরো এলাকায়। টায়ার থেকে মানে শর্টকাট কারেন্টের যে শর্টই, এই শর্টই লেগে টায়ারের ভিতরে আগুন লাগার থেকে পুরো আগুন ভিতরে ছড়ায় যায় আর কি। 3টা দিক দিয়ে লাগছে, আমি শুয়ে আছিলাম, হঠাৎ করে আমি খবর পাইছি, এই কারণে আমি দেখতেছি যে টার্গেট করছে যে আমাদের ফ্যাক্টরি হইতে পারে। ফায়ার সার্ভিস জানায় ফ্যাক্টরির মধ্যে রাবার, প্রস্তুতকৃত টায়ার সহ দাহ্য বিভিন্ন জিনিস থাকায় আগুন নেভাতে প্রচণ্ড বেগ পেতে হয় তাদের। এখানে আগুন লাগা এবং দাহ্য বস্তু প্রথম দিকে আমাদের যে ইউনিটগুলো আসে তারা প্রথম আইসেই দেখে যে আগুন অনেক উপরে খুবই ডেভেলপ ছিল, যার ফলে অগ্নি নির্বাপন করতে আমাদের সময় লাগে। হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও ঠিক কী কারণে আগুন লেগেছে তা বলতে পারেনি ফায়ার সার্ভিস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 1 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে রাজধানীর বনানীতে প্রিয়াঙ্গন ভবনের আগুন। মঙ্গলবার রাত 8:45টায় ভবনটির 9 তলায় একটি অফিসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ধারণা অফিসটির সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত। এতে কেউ হতাহত হয়নি। ভবনটিতে আগুন নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না। অফিসটিতে কী ধরনের কাজ হতো তা জানা যায়নি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। বাড়িধারা ফায়ার স্টেশন থেকে 2টি স্টেশন এখানে আগমন করে এবং অতি দ্রুততার সাথে অলমোস্ট 1 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে আগুন নির্বাপন করতে সমর্থ হয়েছি। রাজধানীর যাত্রাবাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কোতোয়ালি জোনের টাউন সাব ইন্সপেক্টর বাবুল শেখ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত কাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আটক করা হয়েছে। কোতোয়ালিতে ডিউটি শেষ করে মঙ্গলবার রাত 10:30টার দিকে মোটরসাইকেলে করে যাত্রাবাড়ির সামাদনগরের বাসায় যাচ্ছিলেন বাবুল শেখ। সহকর্মী ও স্বজনরা জানান, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রাবাড়ির কলার আড়তের সামনে পৌঁছালে বাবুলের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ড ভ্যান। ডিউটি শেষে বাসার দিকে যাইতেছিল, 10টা ডিউটি শেষ তো 10টায় রওনা করছে, অথবা 11:30টায় দুর্ঘটনা শুনে তারপর আমরা আসছি, এসে খুব খারাপ অ্যাক্সিডেন্ট এটি শুনতেছি, একদম মারা গেছে তা বলে নাই, এসে দিয়েছে মারা গেছে। গুরুতর আহত বাবুল শেখকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানের চালক দেলোয়ার হোসেন ও হেলপার জাকির হোসেনকে আটক এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ। কোতোয়ালি ট্রাফিক জোন লালবাগ ডিভিশনে কর্মরত ছিলেন
সে অত্যন্ত দক্ষ অফিসার ছিলেন, ভালো ছিলেন। ড্রাইভার হেল্পারকে আটক আছে থানাতে। আমরা নিয়ে এসেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত বাবুল শেখের বাড়ি পাবনার বেড়ার বকচর পশ্চিমপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও 2 সন্তান সহ যাত্রাবাড়ির সামাদনগরে থাকতেন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের রামুতে পাহাড় কাটার সময় মাটি চাপা পড়ে 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রাত 2টায় উপজেলার কাওয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উখিয়ারঘোনা স্কুল পাহাড় এলাকার শ্রমিক আলী আহমদ ও মুজিবুর রহমান। রাতে একদল শ্রমিক পাহাড়ের মাটি কাটার সময় ওই 2 জন আকস্মিক মাটির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ মাটি সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা জানান, রাতের আঁধারে অসাধু চক্রের পাহাড় কাটা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরো যা থাকছে। সাংবাদিক খাশোগি হত্যার অভিযোগে সৌদি যুবরাজ সালমানের বিরুদ্ধে ওয়াশিংটনে মামলা, বাদী তার বাগদত্তা। দীর্ঘদিন বেহাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাক, ঢাকা ম্যারাথনের আগেই পরিবর্তনের আশ্বাস প্রতিমন্ত্রীর। পদ্মা রেল সংযোগ প্রকল্পের নকশা ত্রুটির সম্ভাব্য সমাধান পাওয়া গেছে। সেতুর মুখের 4টি পিলারের উচ্চতা 5.7 মিটার আর রাস্তার প্রশস্ততা 13.5 মিটার রাখার প্রস্তাব করা হয়েছে। এটা করা হলে পদ্মা সেতুতে একই সাথে বাস ও ট্রেন চলতে সমস্যা হবে না বলে দাবি সংশ্লিষ্টদের। কয়েকদিনের মধ্যে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। পদ্মা সেতু প্রকল্পের কর্তৃপক্ষ আগস্টে পদ্মা রেল সংযোগ প্রকল্পের মা অংশের 14-15 এবং জাজিরা প্রান্তের 25-এর 2টি পিলারের নকশা নিয়ে আপত্তি জানায়। এরপর থেকে এসব অংশে কাজ বন্ধ প্রায় 2 মাস। সমস্যার সমাধানে পরিকল্পনা ও রেলমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শনও করেন। দ্রুত জটিলতা কাটানোর নির্দেশনা দেন তারা। এ মাসের প্রথম দিকে পিলারের প্রয়োজনীয় উচ্চতা ও প্রশস্ততা রেখে সম্ভাব্য 2টি সমাধান দেন পদ্মা সেতুর বিশেষজ্ঞরা। পদ্মা সেতুর একটা প্যানেল অফ এক্সপার্ট আছে, উনিও একটা মতামত দিয়েছেন। এটা বিবেচনা রেখেই, অর্থাৎ হাইট 5.7 এবং প্রশস্ততা 15.5 রেখে এটা সমাধান করা যায়। 2টা অল্টারনেটিভ সলিউশন উনি দিয়েছেন। সেটা আমাদের প্রকল্প পরিচালক, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক কাছে প্রেরণ করেছেন, তারা এটার উপর কাজ করছে। আমরা আশা করি সেভাবে এটার সমাধান বেরিয়ে আসবে। সেতু বিভাগের দেয়া সম্ভাব্য সমাধানের পাশাপাশি পদ্মা রেল সংযোগ প্রকল্পের বিশেষজ্ঞরাও কাজ করেন জটিলতা নিরসনে। সহায়তা নেওয়া হয় বুয়েটেরও। এর ভিত্তিতে পিলারের প্রয়োজনীয় 5.7 মিটার উচ্চতা রেখেই নকশা করা হয়েছে। রেল এবং সড়ক উভয়ই আমাদের বুয়েটের যে যারা টেকনিক্যাল পার্সন আছে, যদি কোনো ব্যত্যয় থাকে বা কোনো ধরনের সমন্বয়ের প্রয়োজন হয়, তারাই এগুলো সমাধান করবে। এবং এটা আমরা মনে হয় যে খুব অল্প সময়ের মধ্যে আমরা এইটার একটা আপডেট পেয়ে যাব। নতুন নকশায় 2 পিলারের মাঝে রাস্তার প্রশস্ততা 15.5 মিটারের জায়গায় 13.5 মিটার রাখা হয়েছে। এটি আন্তর্জাতিক মান অনুযায়ী কম হলেও বিশেষজ্ঞরা বলছেন ওয়ান ওয়ে রাস্তায় পিলার সড়কের বাইরে থাকলেও ঝুঁকি নেই। এক লাইনে নাই, কিন্তু একটা এখানে থাকলে আরেকটা দূরে আছে। সুতরাং এই ক্ষেত্রে যেটাকে বলা হয় সেফটির কমপ্লায়েন্স, গাড়ি চলার জন্য এটা একটা ওয়ান ওয়ে রোড এবং দৃষ্টি প্রতিবন্ধকতা কিন্তু সিরিজে হচ্ছে না, একটানা থাকলে যেটা হয়। এই রেসপেক্টে কিন্তু হরিজন্টাল ক্লিয়ারেন্সটা সাধারণত রাখতে বলা হয়। সুতরাং আমরা দেখেছি এতে কিন্তু কম্প্রোমাইজ হওয়ার কোনো সুযোগই নেই। যেসব প্রকল্পে একাধিক সংস্থা জড়িত থাকে সেসব প্রকল্পে জটিলতা এড়াতে ভবিষ্যতে একটি সমন্বয় কমিটি গঠন করার তাগিদ বিশেষজ্ঞদের। পদ্মা রেল সংযোগ প্রকল্পের কাজের যে গতি তাতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে এমনিতেই পিছিয়ে। এর উপর নকশা জটিলতা দ্রুত সমাধান না আসলে পিছিয়ে যাবে প্রকল্পের সময়। আর সময় বাড়লে প্রায় 40,000 কোটি টাকার এই প্রকল্পের ব্যয়ও বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মাওয়া, মুন্সিগঞ্জ। শিশুদের খেলার জায়গা নষ্ট করে ফেলা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লা। বাবুবাজার ব্রিজের নিচে ছোট্ট ওই খালি জায়গাটিতে 8 বছর ধরে খেলাধুলা করে আসছিল আশপাশের এলাকার শিশুরা। সেই জায়গায় এবার ময়লার ভাগাড় গড়ে তোলার পরিকল্পনা
বাতিলের অনুরোধ এখন শিশুদের। তাদের খেলার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস সিটি কর্পোরেশনের। বাবুবাজার ব্রিজের নিচে ৪,৮০০ বর্গফুটের এই ছোট্ট জায়গাটিতে ২০১৩ সাল থেকেই ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করছে বাদামতলী এলাকার শিশু কিশোররা। এছাড়া সারা বছরই তাদের খেলাধুলা আর কলকাকলিতে মুখরিত থাকে জায়গাটি। যে মাঠটাকে আমরা খেলাধুলা করতাম, অনেক আনন্দে ফুর্তি করতাম, লেখাপড়া শেষে মাঠে আসতাম, একটু টাইম পাস করতাম। আগে আমরা আপনার বাবুবাজার একটা মাঠে আসছিল, যে পড়া শেষে মাঠে আসতাম, খেলতাম, খেলার টাইম পাস টান করা যাচ্ছে না। ১২ অক্টোবর রাতে হঠাৎ মাঠের একপাশে রেলিং ভেঙে রাখা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার ভ্যান। এর প্রতিবাদ জানিয়ে জায়গাটিকে শিশু কিশোরদের খেলার মাঠ হিসেবে রাখার দাবি জানিয়েছেন বাবুবাজার বাদামতলী সমাজ কল্যাণ সংসদ। কেউ সংস্থা ভাঙে, সরকারের কোনো সংস্থা, কেউ দিনের বেলা ভাঙবে, দিনের আলোতে ভাঙবে, রাতের বেলা কেন? রাতের বেলা বাচ্চারা এই মাঠটাকে বাচ্চাদের টাকা দিয়ে মাঠটা প্রথম করা হলো। 50টা শিশু মিলে এই মাঠের মধ্যে 100 টাকা করে দিয়ে 5,000 টাকা দিয়ে মাঠের কাজ প্রথম শুরু হলো। তারপরে আস্তে আস্তে 3-4টা ফুটবল, ক্রিকেট টুর্নামেন্ট হলো। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জানালেন, কর্পোরেশনের নির্দেশে এই মাঠটিকে ময়লার ভাগাড় বানানোর কাজ চলছে। বাচ্চারা ওখানে একটু খেলাধুলা করতো, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত না আর কি। দুই পাশে গাড়ি টোড়া চলে, কোনো রিস্ক থাকে বাচ্চাদের। তো ওইটার বিষয় না, বিষয়টা হলে স্টেজ মেয়র সাহেব খুব জরুরি দরকার। এই জন্য সিটি কর্পোরেশনের জায়গায় সিটি কর্পোরেশনের এই স্টেজ হবে। যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের আশ্বাস, শিশুদের খেলার জায়গা খালি রাখতেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা এই ব্যাপারে যদি কোনো কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয় বা কিছু করতে হয়, আমরা অফিসিয়ালি এটা মেয়র মহোদয়ের সাথে কথা বলে আমি জানাবো ইনশাআল্লাহ। প্রতিটা ওয়ার্ডে কমপক্ষে একটি করে খেলার মাঠ থাকবে। সিটি কর্পোরেশন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে, স্টেট বিভাগ। এবং এক্ষেত্রে যদি কেউ খেলার মাঠের রেলিং ভেঙে কোনো কিছু করে থাকে, সেখানে আইনানুগ ব্যবস্থা আমরা নেব। ছোট্ট এই মাঠটির সাথেই মিশে আছে স্থানীয় শিশু কিশোরদের অমূল্য স্মৃতি। সুস্থ ও সংস্কৃতিমনা প্রজন্ম গড়ে তুলতে তাই শিশুদের খেলার জায়গা নষ্ট না করার অনুরোধ এলাকাবাসীর। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ২০০২ সালে বরিশাল সিটি কর্পোরেশন হলেও এখনো গঠিত হয়নি নগর উন্নয়ন কর্তৃপক্ষ। সিটি কর্পোরেশন ও প্রায় জনবল শূন্য নগর উন্নয়ন অধিদপ্তর দিয়ে চলছে নগরীর উন্নয়ন কর্মকাণ্ড। বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা ছাড়াই ক্রমবর্ধমান নগরায়ন ভবিষ্যতে বড় সংকট সৃষ্টি করতে পারে। প্রায় ৬ লাখ মানুষের বাস বরিশাল মেট্রোপলিটন এলাকায়। ৪০৩ বর্গ কিলোমিটার আয়তনের নগরীতে ধারাবাহিক নগরায়নের অংশ হিসেবে প্রতিনিয়তই গড়ে উঠছে অবকাঠামো। একই সাথে পদ্মা সেতু, পায়রা সমুদ্রবন্দর সহ দক্ষিণাঞ্চলে চলমান উন্নয়ন প্রকল্পের কারণে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে গুরুত্ব বাড়ছে বরিশালের। 10 বছর আগে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হলেও তা আলোর মুখ দেখেনি। তাই বর্তমানে নগরীর অবকাঠামো উন্নয়নের কাজ দেখভাল করছে সিটি কর্পোরেশন। তবে পর্যাপ্ত বরাদ্দের অভাব সহ নানা সংকটে ব্যাহত হচ্ছে পরিকল্পিত উন্নয়ন। নগর উন্নয়ন কর্তৃপক্ষ থাকলে পরে একটি পরিকল্পিত নগর উন্নয়নে একটু সহায়ক শক্তি হিসাবেই আমরা তাকে পেতে পারি। কিন্তু বরিশালে 10 বছর আগেও আবেদন করা হয়েছে, এখন পর্যন্ত সে বিষয়ে কোনো রকমের কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে 2016 সালে বরিশাল নগর উন্নয়ন অধিদপ্তর প্রতিষ্ঠিত হলেও প্রয়োজনীয় 300 জনের বিপরীতে জনবল আছেন মাত্র 8 জন। উন্নয়ন কর্তৃপক্ষের কাছে উন্নয়ন নিয়ন্ত্রণ করা, এখানে যেহেতু আমরা নগর উন্নয়ন অধিদপ্তর আছি, আমরা কিন্তু প্ল্যানটা করি। যদি আমাদেরকে ইমপ্লিমেন্টেশনে কিছু ক্ষমতায়িত করা হয়, আমরাই কিন্তু সেই সহায়তাটা করে দিতে পারি। সময়ের সাথে সাথে দক্ষিণে জেলা বরিশালের গুরুত্ব বাড়বে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পিত উন্নয়ন ছাড়া ভবিষ্যতে চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। এখানে যদি আমরা শিল্পের বিকাশের জন্য এবং পর্যটন শিল্পকে কেন্দ্র করে আরও নতুন করে প্ল্যান আমরা করতে পারি, তাহলে বরিশালকে আরও অনেক দূরে এবং বাংলাদেশকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সেজন্য তো পরিকল্পনা করা দরকার। সেই পরিকল্পনা সুনির্দিষ্ট বাস্তবায়ন এখনও হচ্ছে না। কাজেই সেটা হওয়ার জন্য বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বা এরকম একটি অথরিটি বরিশালে দরকার। গত 12 অক্টোবর জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার প্রস্তাব নতুন করে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ 7টি দপ্তরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বজুড়ে মোট মৃত ও শনাক্তের সংখ্যায় আবারও ভারতকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র। গত 24 ঘন্টায় যুক্তরাষ্ট্রে করোনায় 831 জনের প্রাণহানি হয়েছে, শনাক্ত হয়েছে 60,000। এদিকে একদিনে বিশ্বে করোনায় আরও 6,000 মানুষ মারা গেছে আর
মোট শনাক্ত হয়েছে 3,80,000। এ নিয়ে বিশ্বজুড়ে এখন কোভিডে মোট মৃত্যু 11,28,000-এরও বেশি এবং মোট আক্রান্ত 4,10,00,000 ছাড়িয়ে গেছে। টানা 2.5 মাস পর করোনা ভাইরাসের মৃত ও আক্রান্তের দৈনিক সংখ্যায় ওয়ার্ল্ডোমিটারে ভারতকে ছাপিয়ে গেছে যুক্তরাষ্ট্র। দেশটির সকল রাজ্যেই সংক্রমণ ফের বেড়েছে। 60,000 নতুন শনাক্তের পাশে 831 মৃত্যু সংখ্যা আরও বাড়িয়ে দিয়েছে। এদিকে ভারতে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ 714 জনের মৃত্যু হয়েছে। নতুন করে ভাইরাস মিলেছে 54,000 মানুষের দেহে। যুক্তরাজ্যে নতুন করোনা রোগী 21,000, মারা গেছে 241 জন। সবচেয়ে বেশি খারাপ অবস্থা ম্যানচেস্টার শহরের। মঙ্গলবার সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আয়ারল্যান্ডে মে মাসের পর মঙ্গলবার করোনায় সর্বোচ্চ 13 মৃত্যুর রেকর্ড হয়েছে। নতুন শনাক্ত 1200 মানুষ। ফ্রান্সে একদিনে মারা গেছে 384 জন আর নতুন আক্রান্ত 20,000। আর স্পেনে একদিনে মিলেছে 14,000 রোগী। বিস্তার বাড়ায় স্লোভেনিয়ায় কারফিউ জারি হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দৈনিক করোনা পরীক্ষার হার বাড়িয়েছে বেলজিয়াম সরকার। গত এক সপ্তাহে বসনিয়ায় করোনা রোগীর সংখ্যা 40% বেড়েছে। নিউজিল্যান্ডে রাশিয়া থেকে আসা 18 জন জেলের করোনা শনাক্ত হয়েছে। কানাডায় করোনা আক্রান্তের মোট সংখ্যা 2 লাখ ছাড়িয়েছে। অটোয়া সহ বেশ কয়েকটি শহরকে আংশিক লকডাউনে নেওয়া হয়েছে। কয়েকদিন কম থাকার পর মঙ্গলবার ব্রাজিলে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে 662 জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন 23,000 রোগী। আর্জেন্টিনায় মিলেছে 16,000 রোগী। আর্মেনিয়া ও আজারবাইজানের সংঘাতে মাটির নিচের বেসমেন্টে আশ্রয় নেয়া নাগরিকদের মধ্যে বাড়ছে করোনার সংক্রমণ। এদিকে 7 মাস পর প্রথম পর্যটকবাহী বিমান নেমেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে। আর সংক্রমণ রুখতে গ্রিসের এথেন্সে বসানো হয়েছে র্যাপিড টেস্ট ফ্যাসিলিটি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে নিহত সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা, হাতিশ চেঙ্গিস ও একটি মানবাধিকার সংগঠন। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এই মামলা দায়ের করা হয়। সৌদি যুবরাজ ব্যক্তিগতভাবে খাশোগিকে নির্মমভাবে হত্যার নির্দেশ দিয়েছেন বলে মামলায় অভিযোগ করা হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, সৌদি যুবরাজ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তার কয়েক সপ্তাহের পরিকল্পনা ও প্রস্তুতির পর খাশোগিকে হত্যা করা হয়। অভিযোগে আরও বলা হয়, খাশোগি মার্কিন দৈনিক ওয়াশিংটন টাইমসে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ সৌদি পরিবারের সমালোচনা করায় রাজ পরিবার ক্ষুব্ধ হয়ে তাকে হত্যা করেছে। 2018 সালের অক্টোবরে ইস্তানবুলের সৌদি কনসুলেটে প্রবেশের পর হত্যা করা হয় সাংবাদিক জামাল খাশোগিকে। জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে মামলা করেছে মার্কিন সরকার। সার্চ ইঞ্জিনের আধিপত্য বজায় রাখতে, বেশি বিজ্ঞাপন বিক্রি করতে এবং প্রতিযোগীদের দমিয়ে রাখতে আইন ভেঙেছে প্রতিষ্ঠানটি, এমন অভিযোগে মঙ্গলবার মামলা করে মার্কিন বিচার বিভাগ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অভিযোগে এটিই সবচেয়ে বড় মামলা। তবে মামলাটিকে ত্রুটিযুক্ত বলে আখ্যা দিয়েছে গুগল। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দাবি, গ্রাহকের স্বার্থকেই অগ্রাধিকার দিয়েছে তারা। গুগলের বিরুদ্ধে তার করা এই মামলায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্রের 11টি অঙ্গরাজ্য। 2019 সালে গুগল শুধু বিজ্ঞাপন থেকে আয় করেছে 134.8 বিলিয়ন মার্কিন ডলার, যা গুগলের মোট ব্যবসার 84%। বিশ্লেষকদের আশঙ্কা, এই মামলার কারণে গুগলের বিজ্ঞাপনের বাজার ঝুঁকিতে পড়তে পারে। আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তানের দূতাবাসের কাছে ভিসা নিতে গিয়ে পদদলিত হয়ে অন্তত 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে অনেকে। মঙ্গলবার সেখানে প্রায় 3,000 আফগান নাগরিক পাকিস্তানের ভিসা নিতে জড়ো হলে এই দুর্ঘটনা ঘটে। দুই প্রাদেশিক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানে ভ্রমণের জন্য ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় টোকেন সংগ্রহ করতে গেলে এই দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান দূতাবাসের কোনো কর্মকর্তা। মুজিব বর্ষে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে উসাইন বোল্ট আর মো ফারাহকে অতিথি হিসেবে আনার মহাপরিকল্পনা
অ্যাথলেটিক্স ফেডারেশনের। অথচ দীর্ঘদিন ধরে বেহাল বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাক। ঢাকা ম্যারাথনের আগেই ট্র্যাক পরিবর্তনের আশ্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর। শীঘ্রই টেন্ডার আহ্বান করা হবে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তারা। কোথাও গর্ত, কোথাও জোড়াতালি দিয়ে ঢেকে রাখার চেষ্টা। বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিক্স ট্র্যাকের এই দশা দীর্ঘদিনের। জাতীয় পর্যায়ে দায়সার আয়োজন হয় এখানেই। 2006 সালে 10 কোটি টাকা খরচে ট্র্যাক বসানো হয়েছিল, যার মেয়াদ পেরিয়েছে বহু আগে। নতুন ট্র্যাক বসানোর পরিকল্পনা বারবার নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ঢাকা ম্যারাথনে থাকবেন দেশি বিদেশি অ্যাথলেটরা। অতিথি হিসেবে আনার চেষ্টা হুসেইন বোল্ট, মো ফারাকে। ম্যারাথনের ফিনিশিং পয়েন্ট হওয়ার সম্ভাবনা বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেখানে এসে এমন রানিং ট্র্যাক দেখলে কি ভাববেন অতিথিরা? তাতে কি দেশের অ্যাথলেটিক্সের মর্যাদা ক্ষুণ্ণ হবে না? আমি এই বিষয়ে আর কিছু বলবো না। এটা কার্যক্রম চলছে। মাননীয় মন্ত্রী মহোদয় এতটুকু বলছেন। তো সব কিছু তো ফিক্স আপের একটা সময় থাকে। আমরা চেষ্টা করব যে ম্যারাথনের পূর্বে মাননীয় মেয়র মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী জনাব জাহিদ হাসান রাসেল সাহেবের সাথে কথা বলবেন। স্টেডিয়ামের সংস্কারের মধ্যেই ট্র্যাক পরিবর্তনের বিষয়টি রয়েছে। তবে নানা জটিলতায় ধীর গতিতে এগোচ্ছে 100 কোটি টাকার প্রকল্পটি। 7টা প্যাকেজের একটি প্রস্তাব আছে। এটি আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে উপস্থাপন করেছি। আশা করা যায় যে মাননীয় চেয়ারম্যান মহোদয় অর্থাৎ মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এগুলো দেখে দ্রুতই আমাদেরকে তিনি তার সিদ্ধান্ত দেবেন এবং আমরা পরবর্তী প্রক্রিয়া আমরা চলে যাব। যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আশ্বাস দিয়েছেন ঢাকা ম্যারাথনের আগেই নতুন ট্র্যাক বসবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যেহেতু এটির অবস্থা ভালো নয় এবং এটি পরিবর্তনের আমরা চেষ্টা করছি, অলরেডি আমাদের বরাদ্দ হয়ে গেছে। আমরা যে কোনো সময় এটা টেন্ডারে আমরা যাচ্ছি। তো আশা করছি যে আগামী বছর মানে এই টুর্নামেন্টটি যদি হয়ও তো এর আগেও আমরা এটা সম্পন্ন করতে পারব। নতুন রানিং ট্র্যাক আর ঢাকায় বোল্ট ফার আসলে ঢাকা ম্যারাথনের আয়োজন যে জমজমাট হবে সেটা নিশ্চিত। তাতে গতি আসবে দেশের অ্যাথলেটিক্সে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে হোঁচট খেল পিএসজি। ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 2-1 গোলে হেরেছে লা পারিসিয়ানরা। অন্যদিকে ন্যু ক্যাম্পে হাঙ্গেরির ক্লাব ফেরেন্স ভারোসকে 5-1 গোলে বিধ্বস্ত করেছে বার্সেলোনা। আর মোরাতার জোড়া গোলে ডায়নামো কিয়েভকে 2-0 ব্যবধানে হারিয়েছে ইউভেন্টাস। একে তো আগের বারের ফাইনালিস্ট, তার উপর নেইমার, এমবাপে, ডি মারিয়াকে নিয়ে সাজানো দুর্দান্ত আক্রমণ ভাগ। প্রত্যাশা ছিল তাই আকাশচুম্বী, কিন্তু ম্যানিউ গোলরক্ষক দাভিদ দা হিয়ার কাছে বারবারই ব্যর্থ হয়েছে পিএসজির সব প্রচেষ্টা। স্প্যানিশ কিপারের সুবাদে স্তাদিদা ফ্রান্সে প্রতিপক্ষের ছড়ি ঘোরানো দেখেছে থমাস তুখেলের দল। প্রথমবারের মতো অধিনায়কের আর্মব্যান্ড বাহুতে তুলে আস্থার প্রতিদান দিয়েছেন ব্রুনো ফার্নান্দেস। মার্শিয়ালকে ফাউল করে ম্যানিউকে পেনাল্টি উপহার দেন আব্দু দিয়ালো। প্রথম দফায় ব্রুনোর দুর্বল শট নাভাস রুখে দিলেও ভিএআরে পেনাল্টি বলবৎ থাকে। দ্বিতীয় চেষ্টায় রেড ডেভিলসকে লিড এনে দেন পর্তুগিজ তারকা। বিরতির পর মার্শিয়ালের আত্মঘাতী গোলে সমতায় ফিরে পিএসজি, যদিও তাতে হার এড়ানো যায়নি। শেষ দিকে রাশফোর্ডের গতির কাছে হার মানে লা পারিসিয়ানরা। গত আসরে বায়ার্ন মিউনিখের কাছে 8-2 গোলের হারের ক্ষত বার্সেলোনার। সঙ্গে লা লিগায় টানা 2 ম্যাচে পয়েন্ট হারানোর ব্যথা। এর কোনোটি অবশ্য প্রভাব ফেলতে পারেনি ফেরেন্স ভারোস ম্যাচে। হাঙ্গেরিয়ান ক্লাবটির জালে রীতিমতো গোল উৎসব করেছে কাতালানরা। মেসির সঙ্গে উজ্জ্বল ছিলেন আক্রমণ ভাগের বাকিরাও। আনসু ফাতি, কুতিনিও দিয়েছেন আস্থার প্রতিদান। 68 মিনিটে পিকে লাল কার্ড দেখার পরও তাই জাল কাঁপিয়েছেন পেদ্রি, ডেম্বেলে। এদিকে রোনালদোর শূন্যতা টের পেতে দেননি আলভারো মোরাতা। ডায়নামো কিয়েভের মাঠে স্প্যানিশ তারকার জোড়া গোলে সহজ জয় নিয়ে ফিরেছে ইউভেন্টাস। অন্যদিকে আক্রমণ পাল্টা আক্রমণে রোমান্স ছড়ালেও শেষ পর্যন্ত অমীমাংসিতভাবে শেষ হয়েছে চেলসি সেভিয়া লড়াই। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। ফেসবুক, ইউটিউব আর টুইটারে চোখ রাখুন সংবাদের আরো বিস্তারিত।